ঢাকায় পৌঁছে বাস থেকে নেমে আরোহীকে নিয়ে একটি রিকশায় চড়ে চলে যাচ্ছি একটি বাসা খুঁজতে। রিকশায় যেতে যেতে আশেপাশে অনেক কিছুই খেয়াল করলাম, আর আরোহী দেখতে লাগলো কোথায় কোন বাড়ির সামনে টু লেট লেখা আছে। তবে আমি শুধু আরোহীকে দেখে চলেছি, ওর দিকে চেয়ে আছি এক দৃষ্টিতে। কত সুন্দর আমার বউয়ের চেহারাটা, কিন্তু ভিতরে আফসোস সে আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি। ওর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। হঠাৎ একটি বাসার সামনে একটা টুলেট লেখা দেখে আরোহী রিকশা মামাকে রিকশা থামাতে বলল। তোর পরীক্ষা থেকে নেমে চলে গেলাম বাসার ভিতরে। বাসাটি সিলেটি ফ্ল্যাট বাসা। তারপর নিজেদের পরিচয়পত্র দিয়ে বাসাটি ভাড়া নিলাম এবং তারপর আরোহীকে সেখানে রেখে আমি প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনতে গেলাম। সকল জিনিসপত্র কিনে এনে নিজের হাতে ঘরের সব কিছু গুছাতে লাগলাম। এভাবেই কেটে গেল আজকের দিনটি। পরদিন সকালে আরোহীকে নিয়ে ভার্সিটিতে ভর্তি করাতে গেলাম, আর তাকে সেখানে ভর্তি করালাম। আমি তো অনেক খুশি, কারণ সে শহর এসেছে এবং ভার্সিটিতে ভর্তি হয়েছে। এরপর রাত্রিবেলা আরোহী যখন তার পড়ার টেবিলে বসে বসে পড়ছে, আর পাশের ঘরে জানালা দিয়ে উকি মেরে মিরাজ তাকে দেখছে, আর মনে অনেক তৃপ্তি অনুভব করতেছে, কারণ যে মিরাজ কিনা আরোহীকে অনেক ভালোবাসে, আর আরোহীর স্বপ্ন পূরণের জন্য তাকে সে শহরে নিয়ে এসেছে। এরপর আরোহীর পড়ালেখা শেষ করে দুজনের রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মিরাজ নাস্তা বানিয়ে আরও একে খাওয়ালো এবং ভার্সিটিতে পাঠালো। সকাল সকাল নাস্তা করে ভার্সিটিতে ঢুকতেই দেখতে পেলাম কিছু স্টুডেন্ট সাইডে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এবং অনেক হাসি ঠাট্টা করে কথা বলছে। তাদেরকে দেখে মনে হলো তারা ফ্রেন্ড। এটা দেখে আমি দাঁড়িয়ে রইলাম। আসলে গ্রামের কলেজে কখনো এরকমভাবে তো ফ্রি মাইন্ডে বন্ধুত্ব দেখিনি, কারণ গ্রামে শুধু ছেলেরাই বন্ধুত্ব হয়, আর এখানে ছেলে মেয়ে উভয়ের কাপড়ে বন্ধু হতে পারে। তো বিষয়টি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। যাই হোক, এরপর চলে যাচ্ছি ভার্সিটির ভেতরে। কিছু দূর এগিয়ে গিয়ে একটা বেঞ্চের উপরে বসে রইলাম, কারণ ক্লাস শুরু হতে এখন অনেক সময় রয়েছে। ভার্সিটির ক্যাম্পাসের যে ছেলে মেয়েগুলো আড্ডা দিচ্ছিল, সেখান থেকে একটি ছেলে আরোহীকে দেখে ক্রাশ খেলো আর তার পিছু নিতে শুরু করলো। ছেলেটি খেয়াল করলো আরোহী একটু দূরে গিয়ে একা একটি বেঞ্চে বসে রয়েছে। এটা দেখে ছেলেটি ভাবতে লাগলো, মেয়েটি কে হতে পারে? এর আগে তো আমাদের ভার্সিটিতে কখনো দেখিনি তাকে। আর মেয়েটির হাবভাব দেখে তো মনে হচ্ছে সে গ্রাম থেকে এসেছে। আচ্ছা, গ্রামেও কি এত সুন্দর মেয়ে আছে নাকি? ধুর, কী সব উল্টাপাল্টা চিন্তাভাবনা আসতেছে মাথায়। যাক, মেয়েটি যখন একা বসে আছে তো ওর সাথে গিয়ে পরিচিত হয়ে নিই। এরপর সাহস করে মেয়েটির সামনে গিয়ে বললাম, হাই, আমি রনি। আসসালামু আলাইকুম, আমি আরোহী। ওয়ালাইকুম আসসালাম, আমি রনি। তোমাকে তো এর আগে আমাদের ভার্সিটিতে দেখিনি। আচ্ছা, তুমি কি নতুন ভর্তি হয়েছো নাকি? না, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগতেছে তাই। আচ্ছা, তুমি কি উত্তরাতে থাকো? না না, আমি তো গ্রামে থাকতাম। ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। ও আচ্ছা, নতুন আসছো। আচ্ছা, কোথায় উঠেছো? মহাখালী। ও আচ্ছা, আমার বাসা বনানীতে। বনানীতে কবরস্থান আছে না, ওইটার ঠিক পাশে আমার বাসা। আচ্ছা, আমরা তো মনে হয় সেমি ইয়ারে পড়াশোনা করি। তাহলে তুমি চাইলে কিন্তু আমরা একসাথে ক্যাম্পাসে আসতে পারি। না মানে, আমার যেহেতু বাইক আছে, সো তুমি চাইলে কিন্তু আমরা একসাথে আসতে পারি, আর এতে তোমার টাইমটাও সেভ হবে। না মানে বলতেছি, তোমার টাইমটা সেভ হলে তুমি ক্যাম্পাসে এসে কিছু স্টাডি করতে পারবে, আর তোমার অনেক হেল্প হবে। ঠিক আছে, আমি জানাবো। ওকে, ইউর উইশ। আল্লাহ হাফেজ। ছেলেটি চলে গেল সেখান থেকে। আর ওদিকে আরোহী বসে বসে ছেলেটির কথা ভাবছে। এর কিছুক্ষণ পর আরোহী চলে গেল ভার্সিটির ক্লাসরুমে এবং ক্লাস করতে লাগলো। এভাবে কেটে যাচ্ছে আজকের দিনটি। পরদিন সকালে আরোহী আবারও ভার্সিটির ক্যাম্পাসে চলে আসলো। তো দুই একদিনের মাঝে আরোহীর কিছু বান্ধবী হয়েছে। দোয়া, রোহিত
আর বান্ধবীদের সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে যাচ্ছি। এমন সময় পেছন থেকে রনি ডাক দিয়ে বলে, এই আরোহী, দাঁড়াও, এদিকে এসো। শোনো, হ্যাঁ বলো। তুমি রাসেল ভাইয়ের নোট পেয়েছো? না পাইনি। আর রাসেল ভাই, এটা কে? আরে রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পুরাই আগুন। ও আচ্ছা। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। এই নাও, এটা পড়লে তুমি বুঝবা। এটা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন দিতে পারি না? তোমাকে অসংখ্য ধন্যবাদ রনি, তুমি আমাকে অনেক হেল্প করো। সকালে বাইকে করে নিয়ে আসা, আবার এখন ম্যাথ নোট দিচ্ছ। আরে এত ধন্যবাদ দেবার কিছুই নেই, এটা তো আমার কর্তব্য। আর আমরা তো ক্লাসমেট, তাই না? একসাথে ক্লাস করব, নোট শেয়ার করব, গ্রুপ স্টাডি করব, এটাই তো স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না, এই যে নাও। এরপর তারা দুজনে আরো কিছুক্ষণ কথা বলতে লাগলো এবং একটু পর ভার্সিটির ভেতরে চলে গেল। আর ওদিকে মিরাজ অচেনা শহরে এসেছে। এখন কি করবে তা বুঝে উঠতে পারছে না, কারণ যে করেই হোক একটা কাজ, যে কোনো একটি ব্যবসা বা করে তাকে ঘর ভাড়া টাকা এবং সংসারের খরচ এবং আরোহীর ভার্সিটির ফি চালাতে হবে। তাই সে চিন্তা করলো তার কাছে যে টাকাগুলো রয়েছে সেখান থেকে কিছু টাকা দিয়ে সে একটি ব্যবসা করবে। আসলে অচেনা শহর, অচেনা জায়গা, কোথায় কি ব্যবসা করবে তা বুঝতে পারছে না। হঠাৎ তার খেয়ালে আসলো ছোট্ট কিছু একটা দিয়ে শুরু করি। তারপর মিরাজ রাস্তার ধারে একটি টেবিল আর টুল নিয়ে বসে ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করলো। কারণ তার কাছে যে টাকাগুলো রয়েছে সেগুলো যদি সে বসে বসে খায় তাহলে মাত্র কয়েক মাসেই সবকিছু শেষ হয়ে যাবে। তাই সেই ব্যবসাটি শুরু করলো, কিন্তু সারাদিনে তেমন কোনো কাস্টমার তার কাছে আসছে না। আসলে সে তাদের বাসার সামনেই ব্যবসা শুরু করেছিল। তারপর সে চিন্তা করলো এখানে বসে কোনো কাজ হবে না। তারপর মিরাজ চেয়ার টেবিল নিয়ে একটি ব্যস্ততম রাস্তায় গিয়ে বসলো। মোটামুটি অনেক লোকজন এসে তার কাছ থেকে বিকাশে টাকা তুললো এবং ফ্লেক্সি করালো। এভাবে মোটামুটিভাবে ভালোই চলছিল তার ব্যবসাটি। হঠাৎ একদিন সেই ফুটপাত দিয়ে ম্যাজিস্ট্রেট যাচ্ছিল, তার চোখে পড়ল সেই দোকানগুলি। আসলে শহরের এই রাস্তাটির অর্ধেকটা আটকে অনেক দোকান বসেছে। তারপর একদিন মিরাজ চেয়ার টেবিল নিয়ে সেখান থেকে বসে তার কাজ করতে লাগলো। এমন সময় কিছু পুলিশ এসে তাদের দোকানপাট সবকিছু সেখান থেকে উঠিয়ে দিল। এটা দেখে মিরাজ কোনো মতে তার টেবিলটি আর চারটি নিয়ে দৌড়ে পালালো সেখান থেকে। তারপর বাসায় এসে মিরাজ ভাবতে লাগলো, এভাবে কোনো কিছু করা যাবে না। একটি নিরাপদ জায়গায় দেখে গ্রামে আমার যে চায়ের দোকানটি ছিল সেরকম একটি দোকান দেওয়ার চেষ্টা করি। তারপর মিরাজ সামনের বাজারে একটি ছোট্ট চায়ের দোকান দিল। মোটামুটি ভালোই বেচাকেনা করতো সে। এভাবে চলে গেল প্রায় কয়েকদিন। আসলে তার দোকানটি ছিল সরকারি জায়গার ওপরে। একদিন সকালে মিরাজ দোকান খুলতে যাবে, তখন গিয়ে যা দেখলো তা দেখে তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিরাজ দেখতে পেল সরকারি লোকজন বুলডোজার নিয়ে তার দোকান সহ আশপাশের সব দোকানগুলো ভেঙে দিচ্ছে। এটা দেখে তো মিরাজ আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারল না। হতাশ হয়ে রাস্তার সাইডে বসে পড়ল, কারণ কিভাবে সে বাসা ভাড়ার টাকা জোগাড় করবে এবং আরোহী সেমিস্টার ফ্রি দিবে। তারপর এক বুক হতাশা আর এক কষ্ট নিয়ে সে ফিরে গেল বাসায়। এবার ভাবতে লাগলো, এভাবে করে আর চলতে পারে না। কি করবে এখন কিছুই বুঝতে পারছি না। দেখি কালকে যাব কোনো একটা চাকরি খুঁজতে বা কোনো দোকানে কোনো কাজ করতে। এবার মিরাজ পরদিন সকালে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজের জন্য গেল, কিন্তু তারা তাকে কাজে রাখলো না। এরপর মিরাজ একটি মুদিখানা দোকানে কাজ করার জন্য তাদেরকে অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তারাও তাকে সেখানে কোনো কাজ দিল না। এরপর বাজারে লোকের মালামাল আনা নেওয়ার কাজ করলো, কিন্তু সেখানে পরিশ্রম হিসেবে পারিশ্রমিক ছিল খুবই কম। তাই সে সেই কাজটিও ছেড়ে দিল। এরপর বাড়ি ফেরার সময় তার চোখে পড়ল একটি কার ওয়াশের গ্যারেজ। তারপর সে সেখানে গিয়ে গ্যারেজের মহাজনকে অনেক অনুরোধ করার পর তাকে কাজে রাখলো। মাস শেষে 10,000 টাকা বেতন হিসেবে মিরাজ সেখানে কাজ করতে লাগলো। এভাবে চলছিল মিরাজের দিন। প্রত্যেক মাসে 10,000 টাকা বেতন পেত। সেখান থেকে 5,000 টাকা বাসা ভাড়া দিত এবং 3,000 টাকা আরোহীর সেমিস্টার ফি বাবদ দিত। বাকি 2,000 টাকা দিয়ে এবং কিছু ওভারটাইম কাজ করে কোনো মতে সংসারটা চালাচ্ছিল। ওদিকে আরোহীর সাথে রনির সম্পর্কটা বন্ধুত্ব থেকে ছাড়িয়ে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। আরোহী রনির সাথে প্রত্যেক দিন কলেজে যেত এবং রনির বাইকে ঘোরাফেরা করত। আরোহীর স্বামী মিরাজ
এত কষ্ট করে পরিশ্রম করে বাসা ভাড়া সহ তার সেমিস্টার ফি দিয়ে কোনো মতে সংসারটা চালাতো। এদিকে যেন আরোহীর কোনো গুরুত্ব বা কোনো খেয়ালই নেই। একদিন মিরাজ প্রচণ্ড জোরে কাতরাতে কাতরাতে বিছানায় শুয়ে আছে। আরোহী যেন এটা দেখেও না দেখার ভান করে সেজেগুজে বাসা থেকে বের হয়ে চলে গেল রনির সাথে ডেট করতে। আসলে রনি ছেলেটা হলো শহরের ধনীর পরিবারের একটি ছেলে। সে চাইলে নিজের জামা কাপড়ের মতো মেয়ে মানুষকে বদলাতে পারে। যাই হোক, মিরাজ এই বিষয়টি দেখে তার ভেতরটা যেন কান্নায় ফেটে যাচ্ছে। কারণ যার জন্য এত কষ্ট করে উপার্জন করে এবং যাকে ভালো রাখার জন্য মিরাজ এত কষ্ট করে, সেই আরোহী কিনা আজকে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আসলে আরোহী একটা ঘোরের মধ্যে আটকে গেছে। আর হ্যাঁ, আরোহী ছিল এক টাইপের লোভী প্রকৃতির মেয়ে। রনির বাবার অনেক টাকা পয়সা সহ সম্পত্তি দেখে রনির সাথে সেই প্রেমের সম্পর্কে লিপ্তে হয়। এভাবে কেটে যায় প্রায় বেশ কয়েক সপ্তাহ। মিরাজ এখন সুস্থ হয়ে নিজের কাজ করতেছে, আর ওদিকে আরোহী ঠিকমতো পড়ালেখা না করে রনির সাথে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে এবং ডেট করছে। একদিন মিরাজ আরোহীর সেমিস্টার ফির টাকাটা দিতে পেয়ে তাদের ভার্সিটিতে গেল। ভার্সিটির ক্যাম্পাসে মিরাজকে দেখতে পেয়ে আরোহী তো প্রচণ্ডভাবে রেগে গিয়ে তাকে বলল, আপনাকে না বলেছি কখনো আমার ভার্সিটিতে আসবেন না? আমি না বলা সত্ত্বেও আপনি কেন ভার্সিটিতে আসলেন? আসলে তোমার ভার্সিটির সেমিস্টার ফিটা দিতে আসছিলাম। সকালেই দিতাম, কিন্তু টাকাটা কাছে ছিল না, তাই দিতে পারিনি। এখন কোনোভাবে জোগাড় করে নিয়ে এসেছি। এই নাও, টাকাটা ধরো। দিন, পুরোটাই এনেছেন তো? হ্যাঁ, আমি ভালো করে গুনে পুরোটাই এনেছি। এই নাও। গুনে নিতে হবে না। না, সমস্যা নাই, আমি গুনে এনেছি। আরোহী টাকাটা হাতে নিতেই তাদের ক্লাসের একটি ছেলে এসে আরোহীকে জিজ্ঞাসা করলো, কিরে আরোহী, উনি কে? রিলেটিভ নাকি? না, রিলেটিভ না, ওই এমনি পরিচিত। হাই, আমি মিরাজ। কি অবস্থা, ভালো আছেন? জি হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরোহী, ক্লাসে যাবি না? হ্যাঁ যাব তো, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে, আয় তাহলে, আমি গেলাম। মিরাজ কখনো ভাবতেও পারেনি যে আরোহী তার ক্লাসমেটের সামনে তাকে পরিচিত হিসেবে সমর্থন করবে। কারণ আরোহী ভার্সিটির কারো কাছে বলেনি যে তার বিয়ে হয়েছে। আসলে আরোহী কেন তার স্বামীকে মেনে নেয় না, সেটা আপনারাই তোমাদের জানেন। ছেলেদের সামনে এসকে এমন সমর্থনের কারণে মিরাজ অনেক কষ্ট পেল। কারণ যে আরোহীর জীবনের স্বপ্ন পূরণের জন্য মিরাজ এত কষ্ট করতেছে, আর সেই আরোহী কিনা তাকে এত অপমান করে যজ্ঞের সেসব কথা না হয় আর নাই বললাম। এবার আরও হয়তো প্রচণ্ড রাগান্বিত হয়ে মিরাজকে বলল, ওর সাথে হাত মেলানোটা কি আপনার খুবই জরুরি ছিল? যান, এক্ষুনি চলে যান এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। ভার্সিটি শেষ করে সাবধানে বাসায় এসো। মিরাজ তখন বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। আর আরোহীর রাগে গজ গজ করতে করতে ভার্সিটির ভিতরে চলে গেল। ভার্সিটিতে 2টি ক্লাস করে আরোহী রনের সাথে ঘুরতে বের হলো এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় আরোহী বাসায় ফিরল। আর হ্যাঁ, আরেকটি কথা, এরই মাঝে আরোহী একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেই মিরাজকে ডিভোর্স দিবে এবং রনিকে বিয়ে করবে। তাই আরোহী এরই মাঝে ডিভোর্স লেটার এবং সমস্ত কাগজপত্র রেডি করে রাখছে। এবার সন্ধ্যায় বাসায় ফিরে আরোহী চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটি হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রনির সাথে কথা বলতেছে। এমন এমন সব কথা বলতেছে যা কিনা স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত কথা। আরোহী কি এমন ভাবে রনির সাথে কথা বলতে দেখে মিরাজের ভেতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। আসলে নিজের ভালোবাসার মানুষ, তারপরেও নিজের স্ত্রী যদি এরকম ভাবে চোখের সামনে অনেক কিছু ছেলের সাথে কথা বলে বা এত গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে, তা কখনোই কেউ সহ্য করতে পারবে না। বুক ভরা কষ্ট নিয়ে মিরাজ খাবার টেবিলে বসে নিজের জন্য এবং আরোহীর জন্য খাবার বাড়ল। মিরাজ খাবার খেতে শুরু করলো এবং আরোহীকে ডাকলো, আরোহী, আরোহী, তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই রাখি, একটু পরে কথা বলছি। হ্যাঁ, কি হয়েছে বলেন। আসলে খাবার বেড়েছি, বসো, তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। শোনো, রোজ রোজ তোমার এই একই জিনিস দিয়ে খাবার খেতে আমার আর ভালো লাগছে না। আর হ্যাঁ, আমি রনির সাথে বাহির থেকে খেয়ে এসেছি, সো আমাকে এখন আর কোনো ডিস্টার্ব করবে না। এটা বলেই আরোহী চলে গেল সেখান থেকে। ব্যালকনিতে গিয়ে আবারও রনির সাথে কথা বলতে লাগলো। কথা শেষ করে বিছানায় বসে ভাবলো, অনেক হয়েছে এই সংসার, আর নয়। আমি এক্ষুনি গিয়ে এই ডিভোর্স লেটারে মিরাজের সিগনেচারটা নিয়ে আসি, তাহলে তো ঝামেলা শেষ। আর একবার যদি সিগনেচারটা আনতে পারি, তাহলে আর আমাকে কে আটকায়? সোজা চলে যাব রনির কাছে, আর তাকে বিয়ে করে ছোট্ট একটা সুখের সংসার বাঁধবো। যাই, তাড়াতাড়ি গিয়ে ডিভোর্স লেটারটা নিয়ে আসি।
আরোহী ডিভোর্স লেটার হাতে নিয়ে একটি কলম নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল মিরাজের খাওয়া এখনো শেষ হয়নি। এমতাবস্থায় আরোহী মিরাজকে বলল, শোনেন, আমি আপনার সাথে ভালো নেই। হ্যাঁ, এটা আমি জানি। আমি কিন্তু সত্যি বলছি, আমি আপনার সাথে ভালো নেই, কারণ আপনি আমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারেন না। তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো বলো? আমি চাই আমি আপনাকে ডিভোর্স দিব। সো এই যে ডিভোর্স লেটার আর কলম, আপনি এখানে সিগনেচার করে আমাকে মুক্ত করে দিন। আরোহীর মুখে এমন কথা শুনে মিরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে মিরাজ কখনো ভাবতেও পারেনি যে আরোহী তাকে ডিভোর্স দিবে, তা আবার এত তাড়াতাড়ি। মিরাজ কিন্তু জানতো যে রনি নামে একটি ছেলের সাথে আরোহীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর রনি ছেলেটি যে কেমন সে সম্পর্কে মিরাজ বিস্তারিত খোঁজ খবরও নিয়েছে। রনির ইচ্ছে ছিল শুধুমাত্র আরোহীর দেহটাকে ভোগ করা, তাকে বিয়ে করা নয়। কিন্তু আরোহী তো বিষয়টি বুঝতে পারেনি, তাই সে ডিভোর্সের সকল কাগজপত্র রেডি করে মিরাজের সামনে এনে তাকে এই কথা বলছে। এবার মিরাজ নিজেকে সামলে নিয়ে আরোহীকে বলল, শোনো, তোমার তো এখন বয়স কম, তাই সব উল্টাপাল্টা কথা বলছো। আমি বলি কি, শোনো, আগে তোমার পড়ালেখাটা শেষ হোক, ভালো একটা চাকরি পাও, তারপরে না হয় আমাকে ডিভোর্স দিবে। কারণ আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিলে শেষে তোমাকে পস্তাতে হবে। দেখেন, আমি আপনার এসব কথা শুনতে চাই না, কারণ আমি রনিকে অনেক ভালোবাসি আর রনিও আমাকে অনেক ভালোবাসে। আপনি আমাকে ডিভোর্স দিন, কারণ আমার আর রনির খুব শীঘ্রই বিয়ে হবে, ছোট্ট একটু সুখের সংসার বাঁধবো। আর হ্যাঁ শুনুন, ও আমার সকল ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে, আমার কত কেয়ার করে। আমরা বাইকে করে কত জায়গায় ঘুরি, রেস্টুরেন্টে বসে খাবার খাই, ডেট করি, আরও একটা দিয়ে অনেক কিছু। তাই আমি চাই আপনি এই ডিভোর্স লেটারটা সিগনেচার করে দিন, এতে আমি খুবই হ্যাপি থাকবো। শোনো আরোহী, আমি তো কখনো তোমার কাছ থেকে স্বামীর অধিকার চাইনি, তারপরও তুমি কেন আমাকে ডিভোর্স দিবে? আর হ্যাঁ, আবারও একটি কথা বলি, তোমার পড়ালেখাটা আগে শেষ করো, তারপর আমি নিজেই তোমাকে ডিভোর্স দিব। তাই বলি, এখন কোনো ভুল সিদ্ধান্ত নিও না, কারণ তুমি হলে বদমেজাজি। তোমার মেজাজ কখন কেমন থাকে সেটা রনি বুঝতে পারবে না। তাই বলি, যা করবে খুব ভেবেচিন্তে করো, কারণ পরে যদি কষ্ট পাও তাহলে তুমি কখনোই নিজেকে সামলে নিতে পারবে না। মিরাজের মুখে এরকম কথা শুনে আরোহী প্রচণ্ড রেগে গেল এবং অনেক খারাপ ব্যবহার করতে লাগলো তার সাথে। এক পর্যায়ে ধমকের সুরে বলল, আমি করব না আপনার সংসার, থাকতে চাই না আপনার সাথে। এই কথাটা কি আপনি বুঝতে পারছেন না? আমার আপনাকে ভালো লাগে না, দেখতে খুব খারাপ লাগে, তাই বলছি এক্ষুনি এই ডিভোর্স লেটারে সিগনেচার করে দিন এবং পরবর্তীতে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি এখানে সিগনেচার করুন। আরোহীর এরকম আচরণ দেখে মিরাজ আর থাকতে পারল না। বাধ্য হয়ে খাবার শেষ না করে, হাত না ধুয়েই ওই হাত দিয়ে ডিভোর্স লেটারে সিগনেচার করে দিল। এবার ডিভোর্স লেটার হাতে পেয়ে আরোহী তো মহা খুশি। এই খুশি আরোহীর বেশি দিন থাকবে না। যাই হোক, এবার ডিভোর্স লেটার হাতে নিয়ে আরোহী রুমের মধ্যে গিয়ে একটি গভীরভাবে একটি স্বস্তির নিঃশ্বাস নিল। মনে হয় কি একটা জঞ্জাল থেকে সে বের হতে পেরেছে। এবার আর রনিকে বিয়ে করতে তার কোনো বাধা নেই এবং মনে মনে ভাবতে লাগলো, এখন আর রনিকে বিয়ে করতে আমাদের মাঝে কোনো বাধা নেই। আর কাল থেকে গিয়ে ভার্সিটির হোস্টেলে থাকবো। এরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলে রনিকে বিয়ে করব। বিছানায় শুয়ে রয়েছে আরোহী এবং এই কথাগুলো ভাবছে। ওদিকে মিরাজ আর খাবার খেতে পারলো না, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে আরোহীর সাথে তার ডিভোর্স হয়ে যাবে। যে আরোহীকে কিনা তার স্বপ্ন পূরণের জন্য মিরাজ নিজের বাবার ভিটের বাড়ি এবং ছোট দোকানটি বিক্রি করে শহরে আসলো, আর এত কষ্ট করে টাকা উপার্জন করে সংসার মেনটেন করে আরোহীর সেমিস্টার ফি দিত। আর আজকে না সেই আরোহী কিনা আজ থেকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করার ভাবনায় ডুবে আছে। মিরাজ এটি ভাবতে ভাবতে বাসা থেকে বেরিয়ে পড়লো রাস্তায়। আনমনে রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে বলছে, এত ভালোবাসা দিয়েও যেহেতু তোমাকে ধরে রাখতে পারিনি, তবে যাও পাখি, তুমি উড়ে যাও, সুখে থেকো, ভালো থেকো নতুন ঠিকানায়। সারা জীবন বলবো আমি একটি কথা, ভালোবাসি শুধু তোমায়। আসলে আমি কখনো ভাবতেও পারিনি এমন একটা ঘটনা ঘটে যাবে আজ। তবে আজকে একটি কথা মনে পড়ে গেল, আমাদের গ্রামের সেই চাচা যা বলেছিল। চাচার বলা প্রত্যেকটা কথা যেন আজকে আমার কানে আবারও বেজে উঠছে। আসলে আমি ভেবেছিলাম আরোহী হয়তো এখন ছোট, সে একদিন না একদিন
ঠিকই বুঝবে, আর সেদিন একটি মুহূর্তের জন্য হলেও আমাকে সে ভালোবাসবে, এই আশা নিয়েই নিজের সর্বস্ব শেষ করে বউয়ের স্বপ্ন পূরণের দিকে গুরুত্ব দিয়েছি। পোড়া কপাল আমার, যাকে তো ভালোবেসে সব কিছু শেষ করে দিলাম, শেষ মুহূর্তে সেই আমার থেকে দূরে সরে গেল। তাই এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। এসব কথা ভাবতে ভাবতে মিরাজ প্রায় কয়েক কিলোমিটার হেঁটে চলে গেল একটি বড় উঁচু ব্রিজের কাছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীর প্রচণ্ড ধার, এবং এবার মিরাজ ব্রিজের রেলিং একটি দুইটি করে উঠতে লাগলো এবং নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করার জন্য পুরো প্রস্তুতি নিল। এমন সময় পেছন থেকে একটি মুরব্বী লোক মিরাজের হাত ধরে টান দিয়ে তাকে নিচে নামিয়ে ফেলল, আর কষে দুটো থাপ্পড় দিল মিরাজের গালে। মিরাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর লোকটি মিরাজকে বলতে লাগলো, এই ছেলে কি করছো? পাগল হয়েছো নাকি? মাথা ঠিক আছে তোমার? এটা কি করতে লাগলে তুমি? হ্যাঁ, আরে সুইসাইড কোনো সমস্যার সমাধান না। আর হ্যাঁ, তুমি তো মরে গিয়ে বেঁচে যাবে, কিন্তু তোমার পরিবারের কি হবে সেটা কি কখনো ভেবে দেখেছো? তোমার পরিবার, তোমার মা বাবা ভাই বোন সবাই তোমার অপেক্ষা করে, সবাই তোমাকে নিয়ে কত আশা ভরসা করে, কিন্তু দেখো তুমি কি করতে যাচ্ছিলে। আরে তোমার নিজের কথা না হয় বাদ দিলে, তোমার পরিবারের কথাও একবার কি তোমার মাথায় আসলো না? তোমার মা বাবার কথাও কি তোমার একবার মনে পড়লো না? তুমি এক কাজ করো, তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি নিজে কল করে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমার কেউ নেই। মানে? তোমার কেউ নেই মানে কি বলছো এসব? তোমার মা বাবা কই? আমার বাবা মা কেউ নেই, আর এই পৃথিবীতে পরিচয় দেবার মতো আমার কেউ নেই। মিরাজের মুখে এরকম কথা শুনে লোকটি ইতোমধ্যেই হতবাক হয়ে মিরাজকে বলল। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। লোকটি তখন মিরাজকে ওখান থেকে নিয়ে রাস্তার সাইডে গিয়ে বসলো এবং মিরাজের কাছ থেকে শুনলো তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনাটা। মিরাজের কাছ থেকে এসব ঘটনা শুনে লোকটি মিরাজকে তার সাথে করে তার বাসায় নিয়ে গেল। চলুন এবার সেই লোকটির পরিচয় আপনাদের নিয়ে দিই। লোকটির নাম হলো হাসানুর রহমান চৌধুরী। তিনি ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী। এই শহরে তার নিজস্ব 3টি রেস্টুরেন্ট রয়েছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কোনো কিছুর অভাব নেই তার। আজ থেকে প্রায় 2 বছর আগে তার একমাত্র ছেলে এই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে থেকে হাসান সাহেব প্রত্যেকদিন রাতে সেই ব্রিজের কাছে এসে বসে থাকে। এর আগেও তিনি কয়েকজনকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে, কারণ তার ছেলের অকাল মৃত্যু তিনি সহ্য করতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় যে আর কাউকে সে সুইসাইড করতে দিবে না। যাই হোক, এবার হাসান সাহেব মিরাজকে তার বাসায় নিয়ে গেল এবং নিজের ছেলের মতো করে তাকে গড়ে তুলতে লাগলো। আস্তে আস্তে দিনের পরিবর্তনে মিরাজের মাঝেও পরিবর্তনের ও আর হাসান সাহেবও মিরাজকে নিজের ছেলের মতো করে আগলে রাখতে শুরু করলো এবং নিজের আপন ছেলের মৃত্যুর কষ্টকে ভুলে থাকার চেষ্টা করলো। এভাবে দেখতে দেখতে প্রায় কেটে গেল 6 মাস। এখন মিরাজ নিজেকে পরিবর্তন করেছে এবং হাসান সাহেবও মিরাজকে নিজের ছেলে হিসেবে সকলের মাঝে পরিচয় দেয়, আর মিরাজ তাকে বাবা হিসেবে। আরও 6 মাস কেটে যাওয়ার পরে হাসান সাহেবের জোড়াজুড়িতে মিরাজ আমারও ভার্সিটিতে ভর্তিতে হয়। দীর্ঘ 2 বছর তার পড়ালেখা গ্যাপ দেওয়ার কারণে এখন তাকে আরোহীর সেম ইয়ারে ভর্তি হতে হয়। এখানে আরেকটি ব্যাপার, আরোহী যেই ভার্সিটিতে পড়ালেখা করতো মিরাজ গিয়ে সেই ভার্সিটিতেই তাদের সেম ইয়ারে ভর্তি হলো। আর ওদিকে আরোহীকে এখনো রনি নামের ছেলেটি বিয়ে করেনি। নানান অজুহাত দেখিয়ে তাকে এখনো ধৈর্য ধরতে বলেছে। আসলে রনি গোপন সূত্রে খবর পেয়েছে যে আরোহীর আগে বিয়ে হয়েছিল এবং তার স্বামীকে সে ডিভোর্স দিয়েছে। এটি জানার পরে রনি পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে আরোহীকে সে কখনোই বিয়ে করবে না, শুধুমাত্র তাকে ভোগ করবে। কিন্তু আরোহী তো রনিকে ভালোবেসে মিরাজকে ধোঁকা দিয়ে তার থেকে ডিভোর্স নিয়ে আলাদা হয়েছে। আরও ভেবেছিল যে মিরাজের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পরেই রনি তাকে বিয়ে করবে, কিন্তু সে তো জানতো না যে রনি তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে এবং তাকে শুধু ভোগ করার চেষ্টা করছে, কিন্তু কখনো তাকে বিয়ে করবে না। আরোহী এখন ছোট্ট একটি সুপার শপে সেলসম্যানের কাজ করে পার্ট টাইম জব হিসেবে। সেখান থেকে যা টাকা পায় কোনো মতে সেমিস্টার ফি দিয়ে চলে হেসে এবং রনির কাছ থেকে প্রত্যেক মাসে কিছু টাকা নেয় সে। আসলে রনিও এই বিষয়টি আর নিতে পারছিল না, সে আরোহী থেকে আলাদা হতে চেয়েছিল। হঠাৎ করে 1 সপ্তাহ ধরে রনি ভার্সিটিতে আসাও বন্ধ করে দিয়েছে এবং আরোহীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরোহী এরই মাঝে অনেকবার তাকে মেসেজ করেছে এবং ফোন দিয়েছে, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারেনি। হঠাৎ একদিন আরোহী ভার্সিটিতে এসে দেখে ভার্সিটি ক্যাম্পাসে রনি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এটা দেখে আরোহী তখন রনিকে সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে একটি বেঞ্চে গিয়ে বসিয়ে বলে, কি ব্যাপার, তোমার তো ফোন করলাম, মেসেজ করলাম, তোমার কোনো খোঁজ খবর নেই কেন? এই তোমার ভালোবাসা? গত 1 সপ্তাহ ধরে তোমার কোনো খোঁজ খবর না পেয়ে
আমি ইতিমধ্যেই অস্থির হয়ে পড়েছি। কোথায় ছিলে তুমি? আর এই মাসে এখন আমার সেমিস্টার ফি দেওয়া হয়নি। তুমি তো এই মাসে আমাকে এখনো কোনো টাকা দিলে না, আর যোগাযোগ করলে না। তাহলে তুমি কি করতে চাও বলো তো আমাকে? এই টাকা ছাড়া তুমি কি আর কিছু চেনো না? সব সময় শুধু টাকা টাকা করে বেড়াও। আমি এখন আসলে বুঝে উঠতে পারছি না যে তুমি কি আদৌ আমাকে ভালোবাসো, নাকি টাকার জন্যই আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করতেছো। আরোহী তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে। পুরোনো দিনের সে কথাগুলো মনে করে কান্নায় ভেসে উঠল তার দুটি চোখ। তার মনে পড়ে গেল মিরাজ যত কষ্ট করেই হোক তাকে তার সেমিস্টার ফিটা সময় মতো দিয়ে দিত। বিগত এই 1 বছরের মিরাজের সাথে আরোহীর কোনো যোগাযোগ হয়নি এবং কোথাও কোনো দেখা হয়। যাই হোক, আরোহী তখন রনিকে বলল, কি করব আমি? আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না। আসলেই মাসে এখনো সেমিস্টার ফিটা দিতে পারিনি। এই নিয়ে টিচার অনেক বকাবকি করেছে। আর 2 মাস হলো হোস্টেলের খরচ দিতে পারিনি। আসলে এত কিছু দিয়ে আমি না এখন আর পেরে উঠতেছি না। তাই মাথাটা ঠিকমতো কাজ করতেছে না। আবার একসাথে ধরে তোমারও কোনো খোঁজ খবর নেই। আচ্ছা রনি, বলো তো তুমি বিয়েটা কবে করবে আমাকে? শোনো, এই নিয়ে আমি বাবার সাথে কথা বলেছি। বাবা স্টেট কার্ড মানা করে দিয়েছে, বলেছে আগে পড়াশোনাটা শেষ হোক, তারপরে ভেবে দেখব। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগ পর্যন্ত কোনো বিয়ে শাদী হবে না, এটা বলে দিয়েছে। শোনো, আমি তো বাবার বিরুদ্ধে যেতে পারবো না। আর হ্যাঁ, এই মাসে বাবা এখনও আমাকে পকেট মানিটা দেয়নি। পকেট মানিটা পেলেই সেখান থেকে আমি তোমার সেমিস্টার ফির টাকাটা দিয়ে দিব। সো এখন একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে। আমি না খুবই দুঃখিত, আসলে মাথাটা ঠিকমতো কাজ করতেছে না। তোমাকে কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আচ্ছা শোনো না, আজকে না বন্ধুর ফ্ল্যাটটা খালি আছে, ওরা নাকি বেড়াতে গিয়েছে। আর আমাদের 2টো ক্লাস তো মাঝে গ্যাপ আছে, তাহলে চলো আমরা সেখানে গিয়ে একটু একান্ত সময় কাটাই। ঠিক আছে, সেটা পরে দেখব। এখন চলো আগে ক্লাসে যাই। তারপর আরোহী আর রনি চলে গেল ক্লাসে। আর ওদিকে মিরাজ, সে ভার্সিটিতে ভর্তি হয়ে গেল। আগামীকাল থেকে সে নিয়মিত ক্লাস করবে। আসলে মিরাজ কখনো ভাবতেও পারেনি যে তার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে যাবে যে মিরাজ কিনা 1 বছর আগে নিজের জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে কিনা আজ এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাসান সাহেবের সন্তান হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছে। আসলে নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা বলা বড় দায়। যাই হোক, এবার মিরাজ সকাল সকাল ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগে কিছু বই ঢুকিয়ে নিয়ে নিজেদের গাড়িটা নিয়ে চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির পার্কিংয়ে গাড়িটি পার্কিং করে যেই না মিরাজ ভার্সিটি গেট দিয়ে ঢুকছিল, অমনি আরোহীর সাথে হালকা করে একটা ধাক্কা লেগে গিয়েছে। মিরাজের চোখ আরোহীর উপরে পড়ার সাথে সাথে মিরাজ অন্যদিকে চোখ নিয়েছে। আর ওদিকে আরোহী মিরাজকে ভার্সিটিতে ঢুকতে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সে তো চিনতেই পারতেছে না যে এটা আসলে সেই মিরাজ নাকি অন্য কেউ। মিরাজ কিন্তু এখন আর আগের মতো সাদাসিধে নাই। দামি ড্রেস, দামি জুতা, দামি ব্র্যান্ডের ঘড়ি আর হাতে থাকা আইফোন এবং চুলের স্টাইল সহ পুরো গেট আপ দেখে আরোহী অবাক হয়ে গেল। কারণ সে কখনো ভাবতেও পারেনি যে মিরাজ একদিন এমন পরিবর্তন হয়ে যাবে। আসলে আজকে মিরাজকে দেখতে পুরো সিনেমার নায়কের মতো লাগতেছে। কিন্তু মিরাজ আরোহীকে কোনো পাত্তা না দিয়ে সোজা চলে গেলেও ভার্সিটির ভিতরে। আর আরোহী পেছন পেছন আসছে আর ভাবছে মিরাজের কথা। এবার আরোহী ক্লাসরুমে এসে দেখতে পেল মিরাজ বসে আছে তাদের ক্লাসে। আর এরই মাঝে আরেকটি কথা, মিরাজ কিন্তু ভার্সিটিতে এসে তার নাম পরিবর্তন করে রেখেছে। মিরাজের এমন স্মার্টনেস দেখে ক্লাসের অনেক মেয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। আরোহী ক্লাসরুমের সামনে এসে জানালাতে দেখতে পেলে ব্যাপারটি, এবং সেও হা করে তাকিয়ে আছে মিরাজের দিকে। এমন সময় রনি এসে আরোহীকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, এই কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? চলো ক্লাসরুমের ভিতরে যাই। হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসতেছি। এরপর আরোহী আর রনি গিয়ে পাশাপাশি বসলো এবং তাদের অপোজিট বেঞ্চে মিরাজ বসেছিল। কিছুক্ষণ পরে ক্লাস টিচার ক্লাসে আসলো এবং সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলল, স্টুডেন্ট সকলে মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যে কিনা তোমাদের থেকে 2 ইয়ারের সিনিয়র হলেও তোমাদের সাথেই পড়ালেখা করার জন্য ভর্তি হয়েছে। আসলে এই 2 বছরে তার পড়ালেখায় গ্যাপ পড়ে গেছে এবং আগামী ইয়ারে সে তোমাদের সাথেই পরীক্ষা দিবে, সেই কারণে সে আবারও ভর্তি হয়েছে। ক্লাস টিচার সকলে সামনে কথাগুলো বলল। এরপর মিরাজকে বলল, এই ইয়াং ম্যান, তুমি তো নতুন এসেছো তাই না? মিরাজ তখন দাঁড়িয়ে স্যারকে বলল, জি স্যার, আমি নতুন এসেছি। আরে থাক থাক, দাঁড়াতে হবে না, তুমি বসো। আর তোমার নামটা যেন কি? আসলে স্যার আমার নাম হলো সন্দেশ। মিরাজ নিজের এই নামটি বলার সাথে সাথে ক্লাসরুমের সকল স্টুডেন্ট হো হো করে হেসে উঠল। টিচার তখন সবাইকে ধমক দিয়ে বলল,
স্টপ, থামো সবাই। তোমরা কিন্তু ভুলে যেও না যে তোমাদের থেকে সে 2 ইয়ারের সিনিয়র। আর সবথেকে বড় কথা হচ্ছে সে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাসান সাহেবের একমাত্র সন্তান। তার ব্যাপারে উপর থেকে নির্দেশ আছে, সো তোমরা কখনো কিন্তু ওর সাথে কোনো প্রকারে মজা করবে না। আর হ্যাঁ সন্দেশ, তুমি ওদের কথায় কিছু মনে করো না, তবে তোমার নামটি কিন্তু অনেক ইউনিক এবং অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ওয়েলকাম। তো চলো এবার তোমাদের ক্লাস শুরু করি। আরোহী টিচারের মুখে এমন কথা শুনে আরো অবাক হয়ে গেল, কারণ সে তো জানতো মিরাজের মা বাবা কেউ বেঁচে নেই, আর সে ছিল গরিব। পুরো ক্লাস আরোহী মিরাজের দিকে তাকিয়ে রয়েছে, পড়ালেখায় কোনো মনোযোগ নেই তার। সে শুধু মিরাজকে দেখছে আর ভাবছে। এভাবে সেদিনের মতো ক্লাস শেষ করে তারা চলে গেল নিজ নিজ বাড়ি। সবকিছু বেশ ভালোই চলছিল, আর এভাবে কেটে গেল প্রায় আরো কয়েক মাস। এদিকে মিরাজ পড়ালেখার পাশাপাশি তাদের যে 3টি রেস্টুরেন্ট আছে সেগুলো দেখাশোনা করছে, আর ওদিকে আরোহী দিন দিন আরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ সে পার্ট টাইম সেলসম্যানের চাকরি করে যে টাকা বেতন পায় সে টাকা দিয়ে হোস্টেল ভাড়া এবং সেমিস্টার ফি দিয়ে নিজের হাত খরচ চালানো কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে সে হিমশিম খেয়ে যাচ্ছে, আর ওদিকে রনিও তার সাথে এখন তেমন একটা যোগাযোগ করে না। প্রত্যেক মাসে নিজের পকেট মানি থেকে যে টাকাটা আরোহীকে দিত, এখন সে আর সেই টাকাটাও ঠিকমতো দেয় না। এভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পরে আরোহী একজন সিদ্ধান্ত নিল সে রনিদের বাসায় যাবে এবং তার বাবাকে গিয়ে পুরো বিষয়টা বলবে যে তাদের দীর্ঘদিনের রিলেশনের কথা। তো যেই কথা সেই কাজ। আরোহী একদিন রনিকে দেখা করতে বলবে বলে ফোন করলো, কিন্তু রনি নানান অজুহাত দেখিয়ে আরোহীকে ইগনোর করছে। তো এবার আরোহী সোজা চলে গেল রনিদের বাসায়। বাসার সামনে গিয়ে রনিকে ফোন করলো। আরোহী তখন রনির আর কোনো কথাই শুনলো না, সোজা ঢুকে পড়লো বাসার ভিতরে, আর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো। এমন সময় দরজা খুলে বের হলো রনির বাবা, আর আরোহীকে জিজ্ঞাসা করলো